যে পাচারের সাথে যুক্ত যারা, আমরা তো জানি র্যাবের অনেক অফিসারকে জানি কারা কোথায় বাড়ি করেছেন, কি কত টাকা আছে, সেগুলি আসবে আগামীতে। আর এই যে যারা কর্মরত আছেন, যারা এই বাহিনীতে কর্মরত আছেন, পুলিশ প্রধান কিংবা র্যাব প্রধান কিংবা সাবেক সেনা কর্মকর্তা, এরা কিন্তু কোনোভাবেই এখন টোটালি সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। ওনারা যদি এখন এই চিকিৎসার জন্য যদি বাইরে যান, সে কিন্তু তারপরে কিন্তু তাকে ক্যাশ টাকা লোকাল মার্কেট থেকে কালেকশন করে নিয়ে যেতে হবে, উনি কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন না। পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আমরা যেটি জানতে পাচ্ছি, আরো হয়তো কিছু স্যাংশন আসবে, তখন হয়তো তারা ফিল করবে আমার বাবাকে জুতা দিয়ে পিটাচ্ছে কিন্তু আমাকে মারতে পারে নাই। এখন আওয়ামী লীগের অবস্থাটি এরকম হয়েছে যে স্যাংশন হয়েছে র্যাবের উপরে, স্যাংশন হয়েছে পুলিশের আইজির উপরে, স্যাংশন হয়েছে সেনা প্রধানের উপরে। আমাদের তো কিছু হয় নাই, আমাদের একজন এমপির হয় নাই, আমাদের একজন মন্ত্রীর হয় নাই। আমার এখানে একটা সম্পূর্ণ প্রশ্ন আছে, বলেন যে কি কি ইম্প্যাক্ট হতে পারে, সেটা আমি পরবর্তীতে বলবো। ওইটা পরে বলেন, কিন্তু আরেকটা জিনিস আমি আপনার কাছে প্রশ্ন, আমার এই প্রশ্নটা শুধু আমার না, এই প্রশ্ন অনেকের। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ আপনি দেখছেন কিনা। সো এটা দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার বিষয়ে তারা বিচলিত না। এই কনফিডেন্সের উৎস, রহস্যটা কি মনে করেন? আপনি আমাকে জিজ্ঞেস করছেন? আপনাকে জিজ্ঞেস করছি। না, আওয়ামী লীগ কিন্তু বোর্ড, আপনি দেখবেন এই আওয়ামী লীগ যেভাবে করে তারা, মানে এখন ধরেন বিএনপি কিন্তু সংসদে বিরোধী দল বলতে জাতীয় পার্টি, তারা সকল তাদের বিরোধী দল, সেই হিসেবে বিএনপির নাম নিশানা নাই, মাত্র 5-7 জন। কিন্তু আপনি দেখবেন সারাদিন তারা কিন্তু বিএনপি নিয়েই কথা বলে, এবং ওই যে বিএনপি বিষয়ক মন্ত্রী একজন আছে, ওই যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। তো আপনি দেখবেন যে তারা যত বেশি ভয় পায়, যত বেশি ভীত হয়, সন্ত্রস্ত হয়, তত তারা বেশি কথা বলে যে এই বুঝি কিছু একটা হয়ে গেল, এই বুঝি আমার পথটা চলে গেল, আমার ক্ষমতা বোধহয় হারা হলাম, মানুষ বোধহয় নেমে পড়লো। এখন কিন্তু আপনি আওয়ামী লীগ কিন্তু ব্যাপকভাবে ভীত সন্ত্রস্ত, শুধু আওয়ামী লীগ নয়, বিশেষ করে যারা ক্ষমতা এবং এই অর্থনৈতিক, তারা যে পাচারের সাথে যুক্ত, যারা, আমরা তো জানি র্যাবের অনেক অফিসারকে জানি কারা কোথায় বাড়ি করেছেন, কি কত টাকা আছে, সেগুলি আসবে আগামীতে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু এয়ার খান সাহেবের কাছে যেতে চাই। আমার এক শিক্ষক গল্প করেছিলেন যে রাতে যদি আপনি কোথাও বেরোন, যদি আপনি শুনশান জায়গাতে যদি ক্রস করেন, তাহলে ভয় যদি পান আপনি, তাহলে আপনাকে গান গাইতে হবে, জোরে জোরে চিৎকার করে আপনার গান গান। এটা কিন্তু আমরা ছোটবেলায় করেছি। সো এটা কি তাই মনে হয়? একই প্রশ্ন আপনার কাছে, যে আওয়ামী লীগের বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে যে তারা ভয়টা কিছু পাইটায়নি এবং তারা এটা কিছু মনে করেনি, যে আনসারি ভাই যা বললেন, এই যদি হয় অবস্থা তাহলে তো খুবই ভয়াবহ। তাহলে এই তাদের এই মানে বডি ল্যাঙ্গুয়েজের উৎস কি, সংক্ষেপে? না, আমার 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 যেটা ধারণা, আমার মনে হয় যে আসলে স্যাংশন সম্বন্ধে মনে হয় আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, তারা তার যে বিশালতা কিংবা তার যে ভয়াবহতা, আমার মনে হয় সেই সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই আসলে। কারণ স্যাংশনটা যখন হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখুন যে সারা পৃথিবীতে যে ট্রানজেকশন গুলো হয় ওয়ার্ল্ড ওয়াইড, যে আপনার এখন দেখুন, আমরা তো 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে প্রবেশ করেছি। তো এখন এই যে ইন্টারন্যাশনালি যে আমাদের যে ট্রানজেকশন গুলো হচ্ছে, সবই কিন্তু হচ্ছে আপনার আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে। আপনি দেখবেন যে ওয়ার্ল্ডের প্রায় গ্লোবালি যে ট্রানজেকশন অফ ফিনান্সিয়াল ট্রানজেকশন হয়, প্রায় 85% ট্রানজেকশন কিন্তু আমেরিকার মাধ্যমে হচ্ছে। যে জায়গাটা আমেরিকার ফিনান্সিয়াল স্ট্রেংথ এত বেশি, এই জায়গাটাতেই আসলে আমেরিকা হচ্ছে অনন্য সারা পৃথিবীতে। যে আপনি যেখানেই খরচ করুন না কেন, টাকাটা আমেরিকাতে গিয়ে অ্যাপ্রুভাল হয়ে তারপর কিন্তু আসছে। এখন যেটি হবে, আজকে ধরুন যাদের যে বাহিনীর প্রতি স্যাংশন হয়েছে, এদের যে বলছে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, তার মানে তাদের সন্তান, তাদের ভাই বোন, তাদের স্ত্রী, তাদের সন্তান, এখন এরা কিন্তু, আপনি দেখুন, এরা যদি বিদেশে পড়াশোনা করে, তাদের টিউশন ফিস দিতে পারবে না, ফান্ড ট্রান্সফার করতে পারবে না, টিকিট কাটতে পারবে না, ভিসা করতে পারবে না। এই যে সমস্যাগুলো কিন্তু এখন কিন্তু তারা ফেস করবে গ্রাজুয়ালি, আস্তে আস্তে করে, যেটা এখন হয়তো তারা খুব একটা ফিল করছেন না। এবং এবং আমরা যতটুকু জানি যে ডিপার্টমেন্ট অফ ট্রেজারি থেকে যদি ক্রোপ করা হয়, তাদের যে সম্পত্তিগুলো আছে এগুলো যদি বাজেয়াপ্ত করা হয়, তখন হয়তো তারা আসলে ফিল করবে। আর এখন যেটি হচ্ছে যে আজকে আমরা যেটি দেখেছি, যে আজকে অ্যান্থনি ব্লিংকেন আজকে ফোন দিয়েছিল, আজকে দেখলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তাকেও খুব উৎফুল্ল মনে হলো, কিংবা তার যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার খান, তাকেও দেখলাম যে খুব উৎফুল্ল মনে হয়েছে, যে আমাদের সঙ্গে উনি ফোন দিয়েছিলেন, মোর দেন 30 মিনিটস তার সঙ্গে ফোনে কথা হয়েছে, এবং
খুব সৌহার্দ্যপূর্ণ একটি আলোচনা হয়েছে। কি ছিল আলোচনায়? যেটি শাহরিয়ার যেটি বলেছেন যে আলোচনা অত্যন্ত সৌহার্দ্য ছিল, বিশেষ করে জঙ্গিবাদের বিষয়ে আমেরিকা অত্যন্ত তাদের একটি অবস্থান তারা তুলে ধরেছেন। দে আর ভেরি হ্যাপি যে না ঠিক আছে, বাংলাদেশের জঙ্গিবাদ অনেকটা নিয়ন্ত্রণ হয়েছে, এবং আমাদের বিজয় দিবসের শুভেচ্ছা এবং একসঙ্গে কাজ করার একটি অভিমত ব্যক্ত করেছেন। কিন্তু স্যাংশনের বিষয়ে, স্যাংশন গুলো যে হয়েছে এই বিষয়ে আসলে কিছুই বলা হয়নি, যেটা আসলে উইথড্র করা হবে কিনা কিংবা কিভাবে কি করা যাবে। তো এখন আমরা যত কিছু বলি না কেন, এখন যেটি হবে সেটি হচ্ছে, যেহেতু আমি আবারও বলছি যে টোটাল ওয়ার্ল্ড ইকোনমিক ফিনান্সিয়াল ট্রানজেকশন যেহেতু আসলে আমেরিকা এককভাবে 85% নিয়ন্ত্রণ করে, এখন এই যে আজকে ধরুন যে র্যাব একটি প্রতিষ্ঠানকে যে আজকে স্যাংশন দেওয়া হয়েছে, এই প্রতিষ্ঠানে যারা আছেন, এখানে সেনাবাহিনী থেকে আসছেন, এখানে নৌবাহিনী থেকে আসছেন, এয়ারফোর্স থেকে আসছেন, এখন এরা যদি কখনো ইউএন মিশনে যেতে চায়, এদের আসলে কি হবে একটি প্রশ্ন কিন্তু থেকে যাবে, যে এই বাহিনী এখন তারা ইউএন পিস কিপিং এ তারা যেতে পারবেন কিনা, কিংবা এখানে যারা কর্মরত আছেন তারা যেতে পারবেন কিনা, এই যে একটি বিষয়। আর এই যে যারা কর্মরত আছেন, যারা এই বাহিনীতে কর্মরত আছেন, পুলিশ প্রধান কিংবা র্যাব প্রধান কিংবা সাবেক সেনা কর্মকর্তা, এরা কিন্তু কোনোভাবেই এখন টোটালি সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। ওনারা যদি এখন এই চিকিৎসার জন্য যদি বাইরে যান, সে কিন্তু তারপরে কিন্তু তাকে ক্যাশ টাকা লোকাল মার্কেট থেকে কালেকশন করে নিয়ে যেতে হবে। উনি কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন না, উনি কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন না, কারণ সবই কিন্তু এগুলা নিষেধাজ্ঞার আওতায় চলে আসবে। সো এই জন্যই আমার মনে হয় যে এখন পর্যন্ত তারা স্যাংশনের যে ভয়াবহতা, আমার মনে হয় যে আওয়ামী লীগের লোকজন কিংবা যাদের উপরে স্যাংশন হয়েছে ফিল করতে পারছেন না, খুব শীঘ্রই করতে পারবেন। তবে আমি আমি টিটু ভাই, একটা জায়গায় আমি করতে চাই যে এককভাবে আমি আসলে র্যাবকে দায়িত্ব মানে দোষারোপ করতে চাই না, এই জন্য যে এই বাহিনীটিকে আসলে এই দায়ভার কিন্তু বর্তমান সরকারকেই নিতে হবে, কারণ সরকার তাদেরকে ব্যবহার করেছে। আমি এই জায়গাটায় বলবো যে র্যাবকে আসলে এখানে আমি দোষারোপ করতে চাই না এককভাবে, কারণ আপনি তো জানেন বাংলাদেশের প্রেক্ষাপট, আপনি আপনার চেইন অফ কমান্ড আসলে ব্রেক করা সো ডিফিকাল্ট বাংলাদেশে। সো এখানে যারা র্যাবের প্রধান হয়েছেন, র্যাবে যারা আসছেন, আমার মনে হয় যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেগুলো হয়েছে, কিংবা যে ধরনের আমরা শুনেছি যে 2000 লোকের কোনো যে একটা লিস্ট দেওয়া হয়েছিল যে তাদের সম্বন্ধে তথ্যপত্র দেওয়ার জন্য তারা কি হালে এখন আছেন, কোথায় আছেন, 600 যারা গুম হয়েছেন তাদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য। সো এইটা এখন সরকারের, আমার মনে হয় যে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তারা এই কাজটি করেছেন। এখন কত হচ্ছে আসলে কতটুকু তারা করবেন, তারা কি আসলে বললেই তারা এই ধরনের একটি অনৈতিক কাজ করবেন কিনা কিংবা অন্যায় কাজটি করবেন কিনা, এইটা একটি আসলে প্রশ্নবোধক চিহ্ন থেকে যায় এখানে। তো আমার মনে হয় যে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আমরা যেটি জানতে পাচ্ছি আরো হয়তো কিছু স্যাংশন আসবে, তখন হয়তো তারা ফিল করবেন, কারণ এখন যেটি হয়েছে, যে কারণে যেহেতু আওয়ামী লীগের আসলে কোনো নেতা কর্মীর উপরে হয়নি, এটি একটি প্লাস পয়েন্ট যে আমাদের কিছু হয়নি। ওই যে বলেছে না যে বেঁচে গেছি, আমার বাবাকে জুতা দিয়ে পিটাচ্ছে কিন্তু আমাকে মারতে পারে নাই। এখন আওয়ামী লীগের অবস্থাটি এরকম হয়েছে যে স্যাংশন হয়েছে র্যাবের উপরে, স্যাংশন হয়েছে পুলিশের আইজির উপরে, স্যাংশন হয়েছে সেনা প্রধানের উপরে, আমাদের তো কিছু হয় নাই, আমাদের একজন এমপির হয় নাই, আমাদের একজন মন্ত্রীর হয় নাই। সো এখন হয়তো গ্রাজুয়ালি আস্তে আস্তে করে দুই একজনের যখন হবে তখন হয়তো বুঝতে পারবে। তবে একটি মেসেজ কিন্তু বাংলাদেশে হয়ে গেছে অলরেডি, আমরা জানতে পাচ্ছি, সেটি হচ্ছে যে এখন কিন্তু র্যাব চাইলে আর কাউকে যে আপনার উঠায় নিয়ে যাবে কিংবা ধরে নিয়ে যাবে, কারণ প্রত্যেকের কিন্তু একদম এইটি কিন্তু আর কোনোভাবেই সম্ভব না, সেটি ডিজিএফআই হোক, এনএসআই হোক কিংবা হোক, কারণ প্রত্যেকেরই কিন্তু সন্তান সন্ততি পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে। অতএব এই জায়গাটায় এখন তারা ফিল করবে যে লাইফ ইজ নট সো ইজি। খান ভাই আপনি চমৎকার করে বলেছেন। যেমন গত কালকে যে বিজয় দিবসের যে মুজি বর্ষ যে পালন করা হলো, তো যদিও এটা মুজিব বর্ষ, তো তারা বলছেন তো এই বর্ষের শপথ গ্রহণ পাঠ করাচ্ছেন কে, যার কোনো ম্যান্ডেট নাই, যিনি নৈতিকভাবে মানুষের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী হননি, একজন অনৈতিক প্রধানমন্ত্রী। তার পাশে রেখেছেন কে, তার বোন, যার কোনো রাষ্ট্রীয় পদবি নেই, যিনি সকল পার্লামেন্টেও প্রতিনিধিত্ব করছেন না, যিনি শুধু তার বোন এবং ওই পরিবারের সদস্য হিসেবে। তো এখানে যদি কোনো শপথ পাঠ করিয়ে যদি কোনো মাইলেজ নেওয়া যেত, তাহলে সেটা হতে পারতেন প্রফেসর ইউনূস, যারা সারা দুনিয়া যার হাতে শপথ দিতে চায়, সারা দুনিয়ার মানুষ যারা সেন্সেবল মানুষ যারা, তাকে আমি একবার তার বক্তৃতা শুনছিলাম একটা অনুষ্ঠানে, ওনাকে অনেক আগে ওনার সঙ্গে গিয়ে,
তখন আমি দেখলাম যে উনি বক্তব্য রাখছেন, এটা বোধহয় খুব সম্ভবত ইস্তাম্বুলে উনি এটা বক্তব্য রাখছেন। পাশে উনি খুব সুন্দর করে সাদামাটা কথাই বলছেন বাংলাদেশের সেই জোবরা গ্রামে। পাশে বসা দেখলাম প্রায় 70 একটা কাপল, তারা অনবরত চোখের পানি ফেলছে আর কাঁদছে, বলছে। তো আমি পরে জিজ্ঞেস করলাম যে তোমরা এরকম কাঁদছো কেন? ওনারা আমেরিকান। তো বললো আমি কাঁদছি কারণ প্রথমত হলো প্রফেসর ইউনূসকে সামনাসামনি দেখতে পাচ্ছি, দ্বিতীয় হলো সে যে কথাগুলো বলছে আমাদেরকে খুব টানছে। তো এরকম একটা মানে সারা গ্লোবাল আইকন যিনি, তাকে দিয়ে অন্তত শপথ পাঠ করানো হতো, তাহলে কিছুটা অন্তত জাস্টিফাই করা যেত। যিনি শপথ নিয়েছেন অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি যথাবিহিত আচরণ করবেন, সে কি সেটা করেছে? তো এরকম একটা মানুষকে দিয়ে শপথ নিয়ে মানে এই সবাই জানে, এটা শেখ হাসিনা নিজেও জানেন যে এটা যে এক ধরনের ভাওতাবাজি, এবং এটি করেই আমাকে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হবে। এটি হলো একটা দিক। আরেকটা দিক যেটি বলছেন যে বিএনপি, যে আমার মনে হয় সাম্প্রতিক কালে আমি দেখেছি যে বিএনপির যে বেগম খালেদা জিয়ার জন্য যে ডেমনস্ট্রেশন গুলো, এটা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ায় অনেক এটা কি হাইলাইটেড হয়েছে। বিশেষ করে আমি অনেকগুলো রিপোর্ট দেখেছি, এপি, এফপি, আল জাজিরা এন্ড আদার, ইন ভয়েস অফ আমেরিকা ইংলিশ সার্ভিস, নট বাংলা যদিও তারা আরেকটা কথা, বাংলা সার্ভিস তারা বাংলাদেশের পিআর অ্যাক্টিভিটিস গুলি করে, এমবিসির সাথে খাতির টাতির রাখে। তো তারা মনে করে যে এটাই বোধহয় তাদের কাজ। যাই হোক, এটি নিয়ে ভয়েস অফ আমেরিকার উইদিন ভিতরেও কাজ হচ্ছে, এবং ভয়েস অফ আমেরিকার রেডিও সার্ভিসকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং দুজনকে রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে। এটি নিয়ে অন্য ধরনের কাজ হচ্ছে। আমি এটা আজকেই পাবলিক ডোমেইনে বলতে চাই না, যদিও এটির সঙ্গে কিছুটা আমার ইনভলভমেন্ট আছে, মানে জানার তথ্য, নট অন্য কিছু। তো এখন যেটি হয়েছে যে এই বিএনপির, আমি মনে করি যে বিএনপি, আমরা তো হয়তো একভাবে বলতে পারবো যে আমরা যারা বিএনপি পরিচালনা করছেন তারা হয়তো একটা দল পরিচালনা করছেন এই সমস্ত এইরকম একটা মূর্তিমান আতঙ্কের মধ্য দিয়ে, একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে। তাদের অনেক ধরনের লিমিটেশনস আছে। তারপরে কিছু কিছু তারা আবার যেমন আগে যেরকম একটা গণতান্ত্রিক আন্দোলন দেখেছি আমরা, ভয়ভীতির ঊর্ধ্বে উঠে অধিকার প্রতিষ্ঠার লড়াই, সেটাও না, কিছু কিছু সুবিধাবাদী চরিত্রও আছে এই দলের মধ্যে। অসংখ্য মীর মদন মোহনলাল রয়েছে, অসংখ্য একটা মির্জাফর জগৎ সেটাও আছে, থাকলে থাকতেও পারে। তো এই বিষয়টাকে এই কনসিডারেশনে নিতে হবে। তো বেগম জিয়ার যেটি হলো, উনি সাবেক প্রধানমন্ত্রী, এটা একটা ব্রিফিং ব্যবস্থা চালু থাকা অবশ্যই দরকার ছিল, যে প্রতি ওনার একটা অন্তত দৈনিক না হোক একটা সাপ্তাহিক হেলথ আপডেট থাকা দরকার ছিল, এবং এটি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সরকারের তরফে করা দরকার ছিল, কারণ তারা তো রাষ্ট্র ব্যবস্থা, সব রাষ্ট্রই তো তাদের আন্ডারে, তারাই নিয়ন্ত্রিত। এবার কের হাসপাতাল তো কোনো ভিন গ্রহের হাসপাতাল নয়, বাংলাদেশেরই হাসপাতাল, এবং বাংলাদেশের নিয়ম নীতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। তো সেটা গভর্নমেন্ট তরফেও, যদিও ইন্টারন্যাশনাল চাপাচাপির কারণে আমরা দেখেছি পররাষ্ট্রমন্ত্রী একটা ব্রিফ করেছেন ডিপ্লোম্যাটদের রাষ্ট্রীয় অতিথি ভবন, এটা কিন্তু সরকারি তরফে তার স্বাস্থ্যের বিষয়ে যেমনটি দেখিনি। বিরোধী দলের তরফে আমি দেখেছি, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনারা হয়তো বলতে পারেন যে উনি তো আর ডাক্তার নন, হ্যাঁ ডাক্তারি তরফে থাকা দরকার ছিল, কিন্তু উনি সাংবাদিকদের উনি এই জন্য জানাবার জন্যই উনি হাসপাতাল, উনি আমাকেও সেটা বলে যে আমি জানানোর জন্যই আমি হাসপাতালে যাই, খোঁজ খবর নেই। না না, আপনি ভাবে করা দরকার ছিল, আপনি যেটি বলেছেন। আমার মনে হয় যে আপনি সঠিকভাবে ব্যাখ্যা করেছেন। আপনি যে প্রশ্নটি তুললেন এই প্রশ্নটি আমারও, আমি এই প্রশ্নটি আপনাকেও করতে চাই, পাশাপাশি খুব ছোট্ট করে উত্তর দেবেন, যেটি আপনি নিজেই রেজ করলেন, এবং আমাদের দর্শকরাও কিন্তু একটি জিনিস জানতে চায় যে আচ্ছা, অনেক জায়গাতেই, অধিকাংশ জায়গাতেই সরকারি সফরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোনকে সঙ্গে রাখেন, পাশে রাখেন, শপথেও দেখলাম উনি ওনার পাশে রাখলেন। সরকারি ভাবে এটি মানে এটা কোন প্রোটোকলে এটা যায়, এটা একটু জানতে চাই, কারণ পৃথিবীর কোন রাজনৈতিক ব্যবস্থাপনায় এটিকে নেওয়া যায়, আপনারা কি বলবেন? মানে এটা কি, মানে প্রোটোকলটা কি আসলে, ওনার দায়িত্বটা কি আসলে? নিশ্চয়ই উনি উপপ্রধানমন্ত্রী, কিংবা উনি কোনো রাষ্ট্রীয় কোনো দায়িত্বে আছেন, যেটা হয়তো আমরা জানি না। আপনি কি জানেন, মানে আপনি যেহেতু প্রশ্নটা করলেন? আমার কাছে যেটি মনে হয়, এটা তো বাংলাদেশে আপনি যা দেখছেন, এখানে কিন্তু কোনো সেন্সেবল আচরণ কিন্তু আপনি খুঁজে পাবেন না, আপনি কোনো কিছুর সঙ্গে কোনো কিছু মিলবে না। ওনার শুধুমাত্র ওনার পরিচয় হলো উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন, এবং ওই পরিবারের উনি সদস্যা, এটি হলো ওনার পরিচয়, এটা সকলেই জানে। কিন্তু এর বাইরে ওনার কোনো রাষ্ট্রীয় পদ পদবি নেই, যদিও তাদের ইন্টারনাল কনফ্লিক্টের কথা আমরা শুনি, এবং নানা ধরনের কথা আমাদের কানে আসে, ক্ষমতার শেয়ারিং,
পাওয়ার শেয়ারিং যেটা বলে, সম্পদের শেয়ারিং, উত্তরাধিকার শেয়ারিং, এগুলো নিয়েও কিন্তু এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি আপনার দর্শকদেরকে না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তবে যেটি হলো যে এটি কোনো মানে এটি সবাই জানে যে শেখ হাসিনা ভয়ে হোক অথবা তার ক্ষমতাকে ধরে অ্যাবসলিউট করার জন্য হোক অথবা আদর্শ হাক করে হোক তার ছোট বোনকে তিনি রাখেন, কিন্তু রাষ্ট্রের দৃষ্টিতে তিনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী আসনে আছেন, চিফ এক্সিকিউটিভ আসনে, যেভাবেই হোক, কিন্তু রাষ্ট্রের দৃষ্টিতে শেখ রেহানা একজন সাধারণ নাগরিক, তার ওই পোর্টফোলিও নাই, ক্ষমতা তিনি জোর করে ধরে রেখেও কোনো একটা পদ পদবীর মধ্যে নাই। সুতরাং এখানে শেখ হাসিনা রেহানাকে যেভাবে নিয়ে যাওয়া হয় এবং রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা দেওয়া হয়, যেমন ফ্যামিলি বলতে যেমন স্পাউসের একটা অগ্রাধিকার আছে দুনিয়া জুড়ে, যেমন প্রেসিডেন্টের ওয়াইফ ফার্স্ট লেডি, অথবা প্রেসিডেন্ট যদি প্রধানমন্ত্রী হন যেমন কমলা হ্যারিসের হাজব্যান্ড তিনি হলেন সেকেন্ড জেন্টলম্যান, যদি হাজব্যান্ড হন তাহলে ফার্স্ট জেন্টলম্যান। এই প্রথার মধ্যে কিন্তু বোন ভাইয়ের কিন্তু কোনো অ্যাক্সেস নাই, কোনো প্রটোকল নাই। তো এটি আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারেন যে বাংলাদেশে হলো না, কিন্তু হয়তো বিষয়টা এরকম জাতির পিতার কন্যা। হ্যাঁ, এটা এটা তারা একটা আইন পাস করেছেন যে মিস্টার খান, আপনি কি কিভাবে না না এটা হচ্ছে যে যেটা বলছিলেন মুশফিক হায়দার, যেটা উনি যেটা বলছিলেন, ফজল আনসারী যেটা বলছিলেন যে বাংলাদেশে একটি অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে যে জাতির পিতার পরিবার নিরাপত্তা আইন, যেটি হচ্ছে যে তারা পরিবার বলতে এখানে প্রশ্ন হচ্ছে যে উনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে উনি ওনার বোনকে পাশে রেখে কি প্রমাণ করতে চাচ্ছেন, এটা আমাদের দর্শকদের জানার খুব আগ্রহ। আমি দর্শকদের আগ্রহের কথা মানে প্রশ্নটা যেহেতু আপনার যেহেতু একটি আইন যেহেতু করা হয়েছে, একটি অ্যামেন্ডমেন্ট যেহেতু করা হয়েছে, তারা এসএসএফ এর তারা সিকিউরিটি পাবেন, দেশের সর্বোচ্চ নিরাপত্তা পাবেন এবং তাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে। তো সেই সুবাদে হয়তো উনি মনে করেছেন যে ঠিক আছে আমার বোন আমার পাশে থাকতে পারে। বাট আপনি যদি বলেন, আর যেটি হচ্ছে আমরা যদি বলি যে কোন এখতিয়ারে ছিলেন, সেটি হচ্ছে শুধুমাত্র পরিবারতান্ত্রিক রাজনীতির এখতিয়ার, যে এটা হচ্ছে আমি যেহেতু প্রাইম মিনিস্টার, সো আমার বোন কেন, আমি যাকে খুশি তাকে আমি আমার পাশে রাখতে পারবো। আরেকটি জিনিসও এর জন্য আমাকে কোথাও জবাবদিহি করতে হয় না, এটাও তো একটা এটা তো ফেসিবাদী সরকারগুলোর এটাই তো সবচেয়ে বড় সুবিধা, যে এখানে আপনার তাদের মুখরোচক কিছু শব্দ তারা ইউজ করবে এবং এইগুলো দিয়েই তারা চলে যাবে। হ্যাঁ, আপনি দেখবেন যে চমৎকার সোনার বাংলা, মুজিবের সোনার বাংলা, মুজিবের আদর্শ, মুজিববাদ, হ্যাঁ, এই যে শব্দগুলো, এইগুলো দিয়ে আপনি দেখবেন যে তারা, কিংবা আপনি দেখেন যে চমৎকার কিছু তারা শব্দ বের করেছে, রাজাকার কিংবা আলবদর কিংবা শামস, মানে এরা কিন্তু জানে, ফেসিবাদী সরকারগুলো জানে যে কিভাবে বিভেদ সৃষ্টি করতে হয়, কিভাবে দ্বন্দ্ব সৃষ্টি করতে হয়, কিভাবে নিজের সুবিধাগুলো নিতে হয়, মানুষকে কিভাবে মূলা ঝুলিয়ে রাখতে হয়। এই যে আপনি বলেছেন যে সোনার বাংলা, এই যে সোনার বাংলা গড়বে, আমি জানি না ঠিক সোনার বাংলা বলতে ওনারা কি বলছেন, যে গোলা ভরা ধান কিংবা পুকুর ভরা মাছ কিংবা গোয়াল ভরা গরু, সেই সোনার বাংলা কিনা। তো এই যে কথাগুলো, এগুলো আসলে বলে, এখন আপনি যেটি বলছেন এটা হচ্ছে শুধুমাত্রই এটা হচ্ছে যে সরকার তার একচেটিয়া তার ক্ষমতার ব্যবহার, যে আমি যে কাউকে আমি রাখতে পারি। এটার কোনো আইনি কোনো পরিকাঠামো নেই, আইনি কোনো না